তাহলে আজকে রামনবমী নিয়ে আমাদের আলোচনার অনুরোধ ছিল, ওই এক কথায় রাজি হয়ে গেছি যে খেতে চায় তাকে রান্না করে খাইয়ে আনো, যে খেতে চায় না তার জন্য রান্না করে কোনো লাভ। এই সংসারের সাধারণ নিয়মে টিচিং সেক্টরটাও তাই, যদি আগ্রহী শ্রোতা ছাত্র ছাত্রী থাকে টিচারের আনন্দ হয়। ঘুমোচ্ছি অ্যাটেন্ডেন্সের জন্য বসে আছি বা প্রশ্ন যদি দিয়ে দেন তাহলে সেই পড়াতে কোনো আনন্দ হতে পারে। তা আমাদের এই যে মানে বিশেষ অনুরোধ যে প্রসঙ্গটা একটা পাওয়া গেছে রামনবমী, আর আজকে ঘটনাচক্রে হনুমান জয়ন্তী। আজকে হনুমানজি এখানে রয়েছেন, তুমি ক্যামেরাটা ঘুরিয়ে কোনো দিকে দেখিয়ে দিও, হ্যাঁ এক সময় করে দিও। তা হনুমানজি মানেই রামচন্দ্র আসবে, তাছাড়া তো কখনো হনুমানজি একা থাকতে পারেন না। হনুমানজি তত্ত্ব অনেক পরে আসছে, ও মহাভারত সেখানে রামায়ণের কথা, শ্রীমদ্ ভাগবতে রামায়ণের কথা, হরিবংশে রামায়ণের কথা। রামায়ণ সর্বত্র আলোচনা করা হচ্ছে, অন্তত 300টা ভার্সন মনে হয় পাওয়া যেতে পারে, আরো বেশি হতে পারে। এমনকি সুমিত্রা জাভা ইত্যাদি দিকে থাইল্যান্ড যেখানে প্রচন্ড রামের প্রসঙ্গ রয়েছে, আমি চীনা রামায়ণের প্রসঙ্গ পেয়েছি। রাম সর্বত্র বিরাজ করছে। এখন যেহেতু এবং প্রশ্ন যেটা থাকছে মানে যেখানে কন্ট্রাডিকশন সেখান থেকেই আলোচনা আনা দরকার, গল্প বলা উদ্দেশ্য না, কিছু কিছু স্পেশাল পয়েন্টকে নেওয়া যে রামচন্দ্র কি মানুষ না স্বাভাবিক। এই নিয়ে প্রশ্ন যারা রামায়ণের মধ্যে ঢোকেনি, ঢোকানো হয় না, বাচ্চারা অন্য কিছু পড়ে বা এগুলো তো পড়ে না, সেক্ষেত্রে বাল্মীকির উপরটা আমাদের প্রথম পাচ্ছি। তাতে 7টা কাণ্ড রয়েছে, যে কারণে আমাদের বলা হয় যে রামায়ণ শুনে 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা ব্যঙ্গ করা হবে। কিছু বোঝিনি ব্যাপারটা, ব্যাপারটা ঠিক আছে, এর মধ্যে ঠিক মতো বিশ্লেষণটা করা যায় না। পণ্ডিত মহলের জন্য ঠিক আছে, সাধারণ মানুষ হয়নি। পরবর্তীকালে তো যে 300 ভার্সন বলছি আরো বেশি হতে পারে। আমাদের বঙ্গভূমিতে কৃত্তিবাস করলেন রামায়ণ, কৃত্তিবাস ওঝা এবং ফুলিয়া, এবং রামচরিত মানস যেটা আর্যাবত প্রচন্ড ভাবে প্রয়োগ হয় এবং হাততালি দিয়ে ওরা সেই রামচরিত পাঠ করে। এবং ওরা অনেকেই জানে না যে বাল্মীকি বলে কেউ ছিল যে রামায়ণ লিখে, যে সবটাই ধারণা যে তুলসীদাসেরই এটা, তুলসীদাসী রামায়ণ। তার মানে ব্যাপারটা এত প্রচার হয়েছে যে আর নতুন করে বলার কিছু নেই। মানে সূর্যকে প্রকাশিত করতে গেলে আলোর দরকার হয় না, নিজে সব প্রকাশিত, রামচন্দ্র সব প্রকাশিত। দোষ গুণের বিচারটা অন্য ধরনের, কিন্তু অস্তিত্ব তো আলোচনা, সেগুলোকে আমরা ভাবব। প্রথমত বঙ্গভূমির আলোচনা, যে বঙ্গভূমি রামনবমী ইত্যাদি প্রসঙ্গ। বঙ্গ তো ভারতবর্ষের থেকে বিচ্ছিন্ন কোনো রাজ্য নয়, তাহলে বঙ্গভূমি থেকে ভারতবর্ষকে আমরা পুরোটা গেল, কারণ আমরা ইন্ডিয়ান পাসপোর্ট করি, ভারতবাসী। বাঙালি একটা উৎসব হতে পারে, কিন্তু ভারতবাসী ইন্ডিয়ান পাসপোর্ট। তাহলে সেই ভারতবর্ষের কথাটা ভাবতে হবে, বঙ্গ সেখানে নিশ্চয়ই আছে, বঙ্গের বিরাট অবদান। তাহলে ইতিহাসটা আমাদের দেখা দরকার, কারণ পুরাণ মহাকাব্য থেকে ইতিহাস দিয়ে করি, তারপর উপর নিচ করা যাবে। আমরা আমাদের বঙ্গভূমির মধ্যে যে 2 মহামানবের প্রভাব সর্বত্র চলছে। প্রথমে 1486 খ্রিস্টাব্দে শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর নবদ্বীপে, যার প্রভাবে হরেকৃষ্ণ মন্ত্র থেকে সমস্ত কিছু বৈষ্ণবীয় ধারণা বঙ্গভূমি তিনি করলেন। আগে প্রায় 600 বছরের দিকে এগোচ্ছে, 550-600 দিকে এগোচ্ছে, এটাও ঐতিহাসিক। আর তার ঠিক 350 বছর পরে এলেন শ্রীরামকৃষ্ণ, 1836, ঠিক 350 বছর পর তার প্রভাবও চলেছে, এখনো চলেছে। এবার হচ্ছে এদের দুজনের কথা নিশ্চয়ই আসবো। মহাপ্রভুকে আমরা যখন জানতে পারছি, তার 2টো প্রধান গ্রন্থকে আমরা তো শিক্ষকতা প্রসঙ্গ দৃষ্টিভঙ্গি থেকে অনেকটা আলোচনা, সবটা তো আবেগ না। 2টি গ্রন্থকে আমরা চিন্তা করছি, যেটা ঐতিহাসিকভাবে পাচ্ছি, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিদাস গোস্বামী চৈতন্য চরিতামৃত। এগুলো গবেষণার জন্য তো যারা আমাদের শিক্ষক মানে কি, পড়াশোনা করে, পড়াশোনা করায়, নিজেদের অনেক পড়তে হয়, না পড়লে শিক্ষকতা কখনোই করা যায় না। আগেরকার দিনে করি না মানে সেটা ব্যর্থতা, যে কি বলতেই পারি না, বিষয়টাও বলতে পারি না, দুঃখজনক। সে যাই হোক, মহাপ্রভু যখন এলেন, তা তিনিও তো কিছু, তার যে একটা বিরাট গৌড় মন্ডল তৈরি হলো। এক যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌড়, এটা জয়সুন্দর, গৌড় মন্ডলের মধ্যে গৌর সুন্দর বিরাজ করছেন।
তিনি অনেক কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। ইনস্ট্রাকশন গুলো তার গোস্বামী গণশ্রী সনাতন ভট্ট রঘুনাথ, সুজিত গোপাল ভট্ট, দাস রঘুনাথ, তারা সেগুলো রেকর্ড করছে। যেমন কথামৃতে শ্রীময় রেকর্ড করেছে, তিনি মহাপ্রভু হাতে লিখছেন না, কিন্তু পার্শ্বদগণ স্বরূপ দামোদর, রায় রামানন্দ তারা সব লিখছে। তা এগুলো বলছি কারণ হচ্ছে যে মহাপ্রভু কিছু ইনস্ট্রাকশন দিলেন তার ফলোয়ারদের জন্য। লিডার অ্যান্ড ফলোয়ার কনসেপ্ট সব জায়গাতেই চলছে। কি বলছেন? গাড়িটা কার বলছে? গাড়িটা কার? সেই জন্য উনি ইনস্ট্রাকশন যেটা দিচ্ছেন যে কিছু নিয়মের ব্যাপার রয়েছে, ডিসিপ্লিনের ব্যাপার আছে। উনি ওনার পার্শ্বদের গৌর মন্ডলে যারা রয়েছেন তাদের সবাইকে একাদশী করার কথা বলেছে। তার ফলে মাসে 2টো একাদশী, 24টা একাদশী ইত্যাদি থাকছে। তার এটা ব্রতর মতো, এটা তো জাতীয় উৎসব ওইভাবে ধরা যাচ্ছে না, এটা ব্রত, যেমন জন্মাষ্টমী, যেমন শিবরাত্রি ইত্যাদি বহু কিছু ব্রত, কোর ব্রত। ব্রতর আবার অনেক, যেমন ইতিহাস, ওটাও একটা ব্রত, কিন্তু ওগুলো অত কিছু নেই, কুন্ডি পুকুর ব্রত, এগুলো অত কিছু না। শিবরাত্রি, জন্মাষ্টমী ইত্যাদিগুলো একটা সমাজে সাধারণ মানুষের মধ্যে খুব গ্রহণযোগ্যতা রয়েছে। সেই হিসেবে একাদশীর পরে উনি বললেন বামন দ্বাদশী, শ্রীরাম নবমী, শ্রীরাম নবমী, রামনবমী না, শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী, এইটা বৈষ্ণবী সমাজের মধ্যে ভীষণ পালন করা হয়। তাহলে বামন দ্বাদশী মানে ভগবান যখন বামন অবতার হয়ে এলেন তার যে আবির্ভাব বামন দ্বাদশী, এই একাদশী সাধারণত করা হয় না, দ্বাদশীর দিন একসঙ্গেই করা হয়। তারপরে শ্রীরাম নবমী যেটা গেল আমাদের, এবং তারপরে নৃসিংহ চতুর্দশী, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি, এটা বুদ্ধ পূর্ণিমার আগের দিন হয় নৃসিংহ চতুর্দশী। এই লোকে অবতারের সবই এবং একাদশীও ভগবানের প্রীতির জন্য, এর কোনো আর উদ্দেশ্য নেই। এর বদলে কি পাবো এমন কথা না, ভগবান খুশি হন, বাবা মা খুশি হলে সন্তানের লাভ, তার পরোক্ষে ভগবান তৃত্বার্থে একাদশী ব্রত অবশ্যই হবে। এই হচ্ছে বিধান। না না, কেন মেয়েরা সবাই করবে, কেন করবে? স্বামী থাকলেও করবে, সপরিবারে করবে। ব্যক্তিগতভাবে আমার পরিবার বহুদিন ধরে সপরিবার আমাদের একাদশী, ছেলে, আমি, মা, আমার মা সব একসঙ্গে যখন ছিল সব হতো, এখন আমাদের 3 জনের হয় এবং রামনবমী হতো। যা মহাপ্রভুর জিনিস আমাদের অনুসরণ করার চেষ্টা করা হয়। যাই হোক, কারণ এটা ভগবত কৃত্যার্থের প্রসঙ্গ, বরের যে কনসেপ্ট স্বামীর সঙ্গে যুক্ত হওয়ার আদৌ কোনো ব্যাপার নেই। তার ফলে বৈষ্ণব সম্প্রদায় যারা খোঁজ করবেন, গৌরীয় মঠ, ইসকন, সবই তো গৌরীয় ধারার মধ্যে কম্পালসারি একাদশী। সেদিন অন্যটা কোনোভাবে বাদজাল থেকে খাওয়াটা কোনোভাবেই নয়। আর মডার্ন কনসেপ্টে থাকলে একদিন ওগুলো বাদ দিয়ে অন্য কিছু খেলে মনে হয় না, ডায়েট করা, একটু ফ্রুটস, খারাপটা তো কখনোই হতে পারে না। বরঞ্চ সেইরকম খাওয়া যেটা হয়, সেরকম খাওয়া পেলে মনে হয় ওইটা মাঝে মধ্যে হলেই ভালো হয়। কারণ ঘরে ডাটা চড়িয়ে ভাত খেয়ে লোকের আর কি অস্বস্তি হয়ে যায়। অবশ্যই আমি আসবো, রামকৃষ্ণ মিশনে আসবো, প্রত্যেক জায়গাতেই হবে। তা যাই হোক, এই রামনবমী প্রসঙ্গে যেহেতু মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে এসছেন, 550 বছর, তাহলে তিনি যখন রামনবমীর কথা বলছেন, তার মানে আরো 100 বছর এই কথা ঘুরপাক খেয়েছে। হঠাৎ করে তিনি রামনবমী ইন্ট্রোডিউস করেননি। তাহলে 600-700 বছর বঙ্গভূমিতে এই রামনবমী প্রসঙ্গগুলো যাচ্ছে। এইবার যখন রামকৃষ্ণদেবের কাছে চলে এলাম, আমরা যে মনে করিয়ে দিলেন, এই রামনবমী এখনো পর্যন্ত বেলুর মঠের মেন্স হলেতে ঘটা করে রামনবমী পালন করা হয়। একাদশীর দিন দশনামী সম্প্রদায়ের নাম করা কর্তব্য বলা হয়েছে। তার ফলে রামকৃষ্ণ মিশনের প্রতিটা ব্রাঞ্চে একাদশীর দিন রাম নাম হয়। আমি একাদশীতে বেলুর অ্যাটেন্ড করেছি, গোলপার্ক রামকৃষ্ণ করেছি, আমার ভোলাগিরি আশ্রমেও রাম নাম একাদশীতে হয়। সমস্ত সাধু সমাজে রাম নাম একাদশীতে রয়েছে। তাই এটা নেই না, হট্টগোল না, কিন্তু সাধন ভজনের পথে সর্বোত্তরভাবে প্রয়োগ করা হয়েছে। এবং যখন রামকৃষ্ণদেবের কথা এলো, তিনি 1836 মানে এই 200 বছরের একটা ব্যবধানে যাচ্ছি। সেই যুগের পটভূমি দেখা যাক, সম্পূর্ণ ঐতিহাসিক তত্ত্ব। শ্রীরামকৃষ্ণের বাবার নাম হচ্ছে ক্ষুদিরাম, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। সো রাম, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পুত্র রামকুমার, তারপরের পুত্র রামেশ্বর,
সব যাচ্ছে। ভাগ্নে হৃদয় রাম, সারদামার মা রামচন্দ্র মুখোপাধ্যায়, ঠাকুরের আরাধ্য দেবতা রঘুবীর শিলা। কামারপুকুরে যেটা রয়েছে, উনি দিয়ে চলে এলেন, মিথ্যা মামলায় সাক্ষী দিলেন না, সঙ্গে কোনো কিছু না, রঘুবীর শিলা, সব রাম রাম রাম। এবং দক্ষিণেশ্বরে যখন রয়েছেন, এই রামায়ণ সাধু যখন এসছেন, একটি রামলালার বিগ্রহ ঠাকুরকে দিলেন। ঠাকুর তার সঙ্গে কথা বলেন, তার সঙ্গে গল্প করেন, তাকে ধমকান, তুই জলে নামিস না, তুই ডুবে গেলে কি হবে, বৃষ্টি পড়তে কেন ভিজছিস, তোর জ্বর হলে আমি কি করব, ইত্যাদি প্রসঙ্গ। এবং নরেনকে যে মন্ত্র দিচ্ছেন লিখিতভাবে, তিনি রাম মন্ত্র দান করেন। তাহলে এত বড় মহাপ্রভু থেকে আজকে 600 বছরে বঙ্গভূমির প্রসঙ্গে রামময় প্রসঙ্গটাকে দেখি। তাহলে এত পরিবর্তনের প্রসঙ্গ কি করে আসছে? বঙ্গভূমিতে ব্রাহ্মণ ছিল না সেরকম। আর্যাবর্ত থেকে, কনৌজ থেকে ব্রাহ্মণদের নিয়ে আসা হয় এবং মিক্সচারে আমাদের এই বিরাট ব্রাহ্মণ্য পপুলেশনটা তৈরি। তারপর দেখুন বুদ্ধিস্ট যখন আসছে, বৌদ্ধ ধর্ম প্রচার লাভ করে। আমাদের এখানেও বুদ্ধিস্টদের প্রসঙ্গ অনেক কিছু যায়। শঙ্করাচার্য এসছেন, অদ্বৈত বেদান্ত প্রকাশিত হয়েছে। তারপর মহাপ্রভু এসছেন নিত্যানন্দকে সঙ্গে নিয়ে, একেবারে কৃষ্ণ নামে বঙ্গভূমি ভরে গেছে। তার আগে মুসলমান শাসন চলছে, হুসেন শাহ এখানে রয়েছে। আকবর বাবরনামাতে লিখছেন, the Bengal is very loyal to the changing situation. Bengal is very loyal to the changing situation, মানে যা হয় তাই না। তাই মহাপ্রভুর গৌর আন্দোলনের ভক্তিবাদ এখানে প্রচন্ড চলেছে। যখন রামকৃষ্ণদেব এসছেন তার কথা চলেছে, ব্রাহ্ম সমাজ এসছেন তার কথা চলেছে। এখন রাজনীতির মধ্যে এলে, রাজনীতি যখন পরিবর্তন হয়েছে, 34 বছরও চলেছে, 12 বছরও চলছে, আরো চলবে, আবার যে আসবে তাই হয়ে যাবে। বাঙালি কখনো রেজিস্ট করেনি, যেটাকে যা পেয়েছে সবকিছু। তাই আমাদের মধ্যে যত উৎসবই হোক, গণেশ পুজো কোনোদিন ছিল না এভাবে, গণেশ পুজো হচ্ছে, সন্তোষীমাও হচ্ছে, বিপুলতারিতেও মাখালি বাড়িতে কেউ করতে পারবে না। বাঙালির স্বভাবই হচ্ছে, বা রথ এখন ঘন ঘন বেরোচ্ছে, বাঙালি যা পারে সবটাই সে নিয়ে নেয়। এটা বাঙালির মাহাত্ম্য বা গ্রহণযোগ্যতা, অ্যাডাপশন ক্যাপাসিটি, যেভাবে বলা যায় বাঙালি কিছু হয় না, বৈশিষ্ট্য, এটা বাঙালির বৈশিষ্ট্য। তাই কারণেই হচ্ছে আমাদের এই চেঞ্জিং সিনারিওকে বাঙালি ভীষণভাবে। এখন রাম প্রসঙ্গের মধ্যে যাওয়া দরকার। বাল্মীকিতে চলে যাচ্ছি। সূত্রতে 7টা কাণ্ড বলা হয়তো, ওই জন্য 7 কাণ্ড রামায়ণ করে সীতাকার বাবা, সেগুলো হচ্ছে বালকাণ্ড, ছোটবেলায়। আর শেষকালে গিয়ে হচ্ছে উত্তর, মানে রাম সিংহাসনে বসে গেছেন এবং সীতার বনবাসের প্রসঙ্গ শুরু। তুলসীদাস কিন্তু সীতার বনবাস দেখেন, তার কাছে পতিত পাবন সীতারাম সিংহাসনে বসে গেলে সবাই এসে চামড় টামড় করলো, রামায়ণ হ্যাপি এন্ডিং। সেই কারণে যারা বিদ্যজন গবেষক, তার মধ্যে বহু ভাবধারা রয়েছে, সবাই ভক্ত নয়, তারা বলেছেন মানে আদিকাণ্ড মানে প্রথম বালকাণ্ড এবং উত্তরকাণ্ড প্রক্ষিপ্ত। প্রক্ষিপ্ত মানে পরে এগুলোকে জুড়ে দেওয়া হয়েছে। যদি প্রক্ষিপ্ত হয় তাহলেও এটা খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে রেফার করা হচ্ছে, এই উত্তরকাণ্ড এবং বালকাণ্ড। তাহলেও তো 2000 বছর কিন্তু কেটে গেছে। যদি প্রক্ষিপ্ত মানে ছেলে চুরি করেছে, আমি মেনে নিয়ে এবার আলোচনা করছি যাতে আর বক্তব্য না থাকে। 2য় শতকে আসছেন কবি ভাস। কবি ভাস এই উত্তরকাণ্ড থেকে তার সংস্কৃত নাটক তৈরি করছে। তাহলে তখন এটা ছিল প্রমাণ হয়ে যাচ্ছে। 4র্থ শতকে কালিদাস উত্তরখণ্ড থেকে রঘুবংশ তৈরি করেছে। তাহলে এগুলো প্রচার ছিল একেবারে 3 দিন আগে, এগুলো যে মুখেই জানা। এবং 8ম খ্রিস্টাব্দে এসে ভগবতী উত্তর রামচরিত বলে অপূর্ব নাটক তৈরি করছেন। সবটাই কিন্তু উত্তরকাণ্ড বহুদিন আলাদা করে সেখানে দিতে। আমি শুধু আজকে কেস রেফারেন্স গুলো দিচ্ছি যে প্রাচীনত্বটাকে বোঝাচ্ছি, এত বই। কিন্তু যা যা নাম বললাম আমি গ্যারেন্টেড সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক। তাদের পতিত বাবর সীতারাম অথবা রাম ভয়ানক বদমাইশ, দুটোর মাঝে চলেছে। হয় ওইটা পতিত বাবর সীতারাম আর কোনো নিন্দে শুনবো না, আর এত বদমাইশ
বউকে পুড়িয়ে মারার প্রথম চেষ্টা হচ্ছে বলেছে, বউকে পুড়িয়ে মারার প্রথম প্রচেষ্টা হচ্ছে এই দুটো দুদিক চলছে। শক্তিটাকে বিচার করা সময় সাপেক্ষ অসম্ভব, কিন্তু কোনো ভাবেই না। আমার অ্যাপ্রোচও বেশি বোঝা যাচ্ছে যে আমি হেরে যাওয়ার জন্য আসিনি, রামচন্দ্র পক্ষেই কাজ করে। কারণ যুক্তি থাকতে পারে, যাকে বলা হচ্ছে সিচুয়েশনাল এথিক্স। এটা এখন নতুন আলোচনা হচ্ছে এথিক্স, সিচুয়েশনাল এথিক্স। তুমি খুন করবে না, কিন্তু তোমাকে যদি তিনজন মিলে খুন করতে আসে, দেখছো চুরি নিয়ে গলা কাটতে এসছে, তোমার গুলি চালানোটা কিন্তু খুব দোষের হবে না, কারণ তোমাকে আত্মরক্ষা করতে হবে। এই জন্য গান্ধীজি অহিংসা আন্দোলন করলেও মেয়েদের ক্ষেত্রে বললেন তোমরা আত্মরক্ষার জন্য তোমাদের সঙ্গে লুকায়িত ভাবে ছুরি লাগবে, কারণ নানান রকম সমস্যায় পড়তে চলছে। গান্ধীও কিন্তু অহিংসা থেকে আত্মরক্ষায় অস্ত্রের কথা কিন্তু বলে গেছে। আমাদেরগুলো ভাবতে হবে। এই যে রামচন্দ্র যে প্রথম খণ্ডের মধ্যে যাচ্ছে, পালকাণ্ডের মধ্যে, তাকে কি দেখাচ্ছেন? অযোধ্যা নরপতি দশরথ, তার পুত্র হয়নি, তিনি ঋষ্যশৃঙ্গ মুনিকে ডেকেছেন। ঋষ্যশৃঙ্গ মুনি যজ্ঞ করবেন, পুত্রেষ্টি যজ্ঞ, যে যজ্ঞের দ্বারা তার পুত্র। এবং সিদ্ধান্ত বলছে অথর্ববেদের উত্তর পর্বে এই মন্ত্রগুলো বলা আছে। কোথা থেকে মন্ত্র পাঠ হচ্ছে সেটা অথর্ববেদ কিন্তু মেডিকেল ব্যাপার। সেখানে মানে বাচ্চা না হলে কোনো মেডিকেল হেল্প নেওয়া যায় কিনা এই প্রসঙ্গ কিন্তু একেবারে অস্বীকার করা যায় না। তিনি সেই সবগুলো দিয়ে কিন্তু একটা প্রসেস করছেন। আহুতিও দেবেন, মানে ভগবানেরও প্রার্থনা, ওই পায়েস দিচ্ছি, মানে একটা মিক্সচারের ব্যাপার চলছে। সব মেলানোর সঙ্গে সঙ্গে একদম আদিপর্ব চলে গেছে পালকাণ্ড বৈকুণ্ঠে। দেবতারা রাবণের অত্যাচারে অত্যাচারিত, সর্বভ্রষ্ট প্রায় ভয়ে কাটছে। তারা ব্রহ্মাজির কাছে গেছেন, ব্রহ্মাজিকে গিয়ে বললেন যে আপনি যে বরদান করেছেন রাবণকে, রাবণ এখন দুঃসাধ্য হয়ে গেছে, দুর্দমনীয়, তাকে কোনোভাবে সামলানো যাচ্ছে না, কি করবো বলুন, আমরা থাকতে পারছি। ব্রহ্মাজি বললেন হ্যাঁ আমি তো আর বর তো দিয়ে দিয়েছি, মানুষ আর বাঁদর ছাড়া তাকে ওকে বধ করতে পারবে না, আর মানুষ আর বাঁদর ও চিবিয়ে খেয়ে নেবে, তাই ওর কোনো ভয় নেই। তাহলে চলো আমরা বৈকুণ্ঠে যাই। এই যে ঈশ্বর তত্ত্বের বর্ণনা করে বৈকুণ্ঠে গিয়ে তারা ভগবানকে বললেন, শ্রীহরিকে বললেন যে এরম অত্যাচারে আমরা ক্লান্ত হয়ে গেছি, প্রভু আপনি মানুষ হয়ে অবতীর্ণ হয়ে রাবণকে বধ করুন। দিস ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, উই কেপ্ট ইন মাইন্ড। মানুষ হয়ে অবতীর্ণ হয়ে। যখন নৃসিংহদেব আসছেন তিনি কিন্তু মানুষ হয়ে আসেনি, তিনি কোনো বাবা মার পেট থেকে হননি। যখন হিরণ্যাক্ষ বধ হচ্ছে, বরাহ মূর্তি ধরছে, তিনি কোনো মানুষ হয়ে আসেননি, এসছেন, বেরিয়ে গেছেন, তার বাবা মার কোনো রেফারেন্স নেই। এবার দেবতা যেহেতু সভ্যতা এগিয়ে গেছে, তাই তাদের প্রার্থনা হলো একটি মানুষ হিসেবে মনুষ্য রূপে এসে তুমি রাবণকে বধ করো, নট অ্যাজ বৈকুণ্ঠনাথ। বৈকুণ্ঠনাথের কিছু করতে কোনো অসুবিধে নেই, ম্যাজিক এনো না, মানুষ বই করো। এখানে ভগবত তত্ত্ব থেকে মানুষ তত্ত্বের মধ্যে আমি ঢোকবার জন্য রাস্তা, তুমি মানুষ হয়ে এসো, সুতরাং মাগে বিরাকে করবে না। তার জ্বর হলে শোবে, অস্ত্রের ঘা খেলে অজ্ঞান হয়ে যাবে, তার জন্য ডান্ডিক বান্ডিক একটু বলতে হতে পারে ধর্ম রক্ষার জন্য। একজন মানুষকে যা যা করতে হয় তার অনিষ্ট পূরণের জন্য রাজ ধর্ম পালন করতে হবে, রাজনীতি করতে হবে, সৈন্য সামন্ত রাখতে হবে, ম্যাজিক করে সে কিচ্ছু করবে না, সমস্ত মানুষের মতো সে আছে। এই যে আসবে, এর মধ্যে ভগবতী সরস্বতী সৃষ্টিতে কোনো কাব্য নেই, মহাকাব্য নেই। তিনি ভাবছেন কার মধ্যে দিয়ে মহাকাব্যকে প্রস্ফুটিত করছে, যেটা যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে সেটা চলবে। এই অবস্থায় তমসার তীরে তিনি বাল্মীকিকে দেখতে পান এবং বাল্মীকিকে দেখে তারপর এর মধ্যেই আমি প্রবেশ করি, একে দিয়ে মহাকাব্য যাতে রচনা করা। এই পরিস্থিতির মধ্যে ধ্যানস্থ যখন বাল্মীকি, তমসার তীরে বলা হয়েছে রবীন্দ্রনাথও আসবে, বাল্মীকি থেকে রবীন্দ্রনাথ একই জিনিস বঙ্গানুবাদ করছেন রবীন্দ্রনাথ ছন্দের মধ্যে দিয়ে। দেবর্ষী নারদ অন্তরিক্ষ থেকে আবির্ভূত হলেন বাল্মীকি। প্রত্যেকে যে গুরু প্রসঙ্গ, গুরু হচ্ছে গাইড করছে অন্ধকার থেকে আলো, অন্ধকার অন্তরিক্ষ থেকে জ্যোতির্ময় পুরুষ দেবর্ষী নারদ তমসার তীরে বাল্মীকির কাছে সে বললেন তোমাকে এক মহাকাব্য করতে হবে। কাকে নিয়ে করবো, কি করবো? যে সর্বগুণে গুণান্বিত এমন একটা চরিত্রকে নিয়ে তোমাকে মহাকাব্য রচনা করতে হবে। সে ধর্মজ্ঞ,
যে চরিত্র নিয়ে তুমি লিখবে সে হবে ধর্মজ্ঞ, সে হচ্ছে কৃতজ্ঞ, সর্বংসহ, পরোপকারী, ন্যায়পরায়ণ, প্রজারঞ্জক। সর্ব ব্যাপারে তাকে দেখে মানুষ শ্রদ্ধাতে আপ্লুত হবে। এবং তার কি গুণ নেই মানে বলে শেষ করা যাচ্ছে না। বাল্মীকি অজস্রভাবে তার সত্যবাদিতা, ধর্ম পরাক্রম, ন্যায়পরায়ণতা সবকিছু দিয়ে একটা বিরাট গুণের লিস্ট হয়ে গেল। তাই বাল্মীকি জিজ্ঞেস করলে কোথায় পাবো তারই, রবীন্দ্রনাথ বললেন এই যে এতগুলো বলছো কোথায় পাবো। ছোট্ট করে মহাভারতে একটু যাচ্ছি দ্রৌপদীর চরিত্র। দ্রৌপদীর 5টা স্বামী, এগুলো তো একটু অল। ছেলেদের 5টা প্রচুর আছে, কিন্তু মেয়েদের 5টা স্বামী দ্রৌপদী ছাড়া আর কারো নেই। সেক্ষেত্রে দ্রৌপদীর পূর্বজন্মের তপস্যার প্রসঙ্গ উল্লেখ করা হচ্ছে। শিবের কাছে প্রার্থনা করেছিলেন আমার যেন শ্রেষ্ঠ ধর্মজ্ঞ স্বামী হয়, আমার যেন প্রচন্ড শক্তিশালী স্বামী হয়, আমার স্বামী যেন শ্রেষ্ঠ ধনুর্ধর হয়, আমার স্বামী যেন প্রচন্ড সুন্দর হয়, এবং আমার স্বামী যেন সর্বশাস্ত্রজ্ঞ, শাস্ত্র বিষয়। শিব বলেছিলেন এক মানুষের মধ্যে এত গুণ পাওয়া সম্ভব নয়। সেই জন্য ধর্মজ্ঞ হচ্ছে যুধিষ্ঠির, শক্তিশালী হচ্ছে ভীম, শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, প্রচন্ড সুন্দর নকুল, আর সর্বশাস্ত্র বিশারদ। আমাদের যে ডিজায়ার অনন্ত হয়, এটাকে কেউ কাউকে মেটাতে পারে। সংসারে কি সত্যি মেটানো যায়? সবসময় ক্ষোভ, তুমি আর তোমার এটা নেই, তুমি এটা পারো না, তুমি ওটা না, দিস ইজ লাইফ। হয় না। সেই জন্যই অলিক প্রসঙ্গ নিয়ে দেখালেন এই একটা মানুষের মধ্যে দিয়ে হয় না, নিজেকে সংযত করে। যেটা পেয়েছ তাকে অনন্ত ওই তার ওই তার ওই। কিন্তু রামচন্দ্রের ক্ষেত্রে যখন গুণের পাহাড় দিয়ে দিলেন, দেবশ্রীকে জিজ্ঞেস করছেন বাল্মীকি কে সেই পুরুষ, এত গুণ কার মধ্যে পাবো? তখন রবীন্দ্রনাথ বলছেন দেবশ্রী আসিয়া কহিলেন অযোধ্যার রঘুপতি। দেবশ্রী উত্তর দিলেন কে সেই চরিত্র? অযোধ্যার রঘুপতি। এই যে কম্বিনেশন, এটা একমাত্র রামচন্দ্রের মধ্যেই পাওয়া যায়। সর্বগুণী গুণান্বিত, প্রতিটা জায়গা বিশ্লেষণের প্রসঙ্গ থাকবে। তমসার তীর থেকে উনি চলে গেলেন, কিছু অন্তরিক্ষে রবীন্দ্রনাথ লিখছেন মানে অন্ধকার আলো অন্ধকারের মধ্যে দেবশ্রী চলে গেলেন, কিন্তু কাব্য তো তার মধ্যে আসছে না। বাল্মীকি তমসার তীরে বসে রয়েছে, এক ব্যাগ তীর মেরেছে, ক্রৌঞ্চ বলেছে, ক্রৌঞ্চ মানে সারস। দুটো সারস একটা পেয়ার, ওরা ওদের মতো বিজি ছিল, তাকে তীর মেরেছে, একটা তীরের ঘায়ে মারা যাবে, আর সেই বিরহে আর একটা ক্রৌঞ্চ চিৎকার করে হাহাকার। এই রামায়ণের প্রথম শ্লোক বেরোলো মা নিষাদ, এই হিংসা নয়। আমাদের বৃত্তি হচ্ছে হিংসা, লোককে অত্যাচার, কষ্ট, এইটা আমাদের সনাতন ধর্মের বিষয় হতে পারে না। তাই মা নিষাদ, এই যে সারসের যে হাহাকার, এই হাহাকার তিনি দশরথের মধ্যে দেখাবেন বিরহ জিনিস। এই ক্রৌঞ্চের হাহাকার থেকে দশরথের হাহাকার আসবে, ক্রৌঞ্চের হাহাকার থেকে সীতার হাহাকার আসবে, ক্রৌঞ্চের হাহাকার থেকে রামের হাহাকার আসবে, ক্রৌঞ্চের হাহাকার থেকে ভরতের হাহাকার আসবে, ক্রৌঞ্চের হাহাকার থেকে রাজমাতাদের হাহাকার আসবে। বৃত্তি হয়ে গেল হাহাকার। আমাদের জীবনও শেষকালে চাওয়া পাওয়ার দ্বন্দ্বের মধ্যে একসময় শূন্য হয়ে দেখতে হয় যে যা যা ভেবেছিল কোনটাই সেটা। আমার এক পরমাত্মীয় অধ্যাপিকা শেষকালে বলেছিলেন জীবনটা এরকম ভাবে জানলে অন্যভাবে আগে ভাবতাম। তার সংসারে ছেলে মেয়ে প্রসঙ্গ নিয়ে সুখ দুঃখের খেলা যেখানে দাঁড়ায়, যতদিন শক্তি আছে তখন সবাই কথা শুনছে, যখন শক্তি নেই তখন অর্থবিত্ত ঝগড়া অশান্তি, মানে যে সমাজ সংসারটা যেন তখন বিষময়। তাই হাহাকার আমাদের থাকে, কাউকে ঠিক তৈরি করতে পারলাম না, এত লোলুপ তারা হয়ে গেছে। রামায়ণ সেই লোলুপতার গল্প। ভরত চায় না, কিন্তু ওইকেই সুপার ইম্পোজ করে তাকে সিদ্ধান্ত দিতে চায়। তো রামের চরিত্রের মধ্যে কোথায় পাওয়া যাবে যে বাবাকে, বাবার কথা রাখতে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, বাবার কথাও না, মা জোর করে তাকে চাপিয়ে দিয়েছে, তাও সেটা ন্যায়পরণতা, কর্তব্য পরায়ণতা, অন্যকে স্বস্তি দান করা যে আমার কিছুই না। আপনি বনবাসে যাবেন, প্রথম বনবাস, বা রামচন্দ্রের একবারই বনবাস, সীতার ডবল বনবাস পরবর্তীকালের জন্যই।
উত্তরকাণ্ডে গেলে, এটা যখন আজকে কোনোভাবেই নয়, কিন্তু প্রশ্ন উত্তর দেওয়া যাবে, এটা গ্যারেন্টি। 100টা প্রশ্ন সাজিয়ে। লক্ষণ তো অনন্তের অবতার বলা হয়, মানে অনন্ত সজ্জা ভগবান যে সময় তার প্রশ্নের অনেক বেশি। লক্ষণ বিদ্রোহ করতে চেয়েছেন, কৈকেয়ীকে হত্যা করতে চেয়েছেন, অনেক রকম তার মধ্যে প্ল্যান হচ্ছে। রামচন্দ্র বোঝাচ্ছেন, এবং নামের মধ্যে কি অধ্যাত্ম রামায়ণ এসে গেছে, যোগবাশিষ্ঠ রামায়ণ এসে গেছে, আনন্দবর্ধনে আনন্দ রামায়ণ এসে গেছে, অনন্ত রামায়ণ যাচ্ছে, যেখানে বিভিন্ন ক্রিটিক্যাল পার্ট ডিসকাস করা হচ্ছে। মহাভারতে তো আছে বলছি, ভাগবতের মধ্যে আছে, হরিবংশে আছে, সমস্ত জায়গায় রামকে রেফার করা যায়, রামকে বাদ দিলে করা যায় না। রাম বলছেন, লক্ষণ তুমি এত রেগে যাচ্ছ কেন? আর তোমার আজকে যুবরাজ হওয়ার কথা ছিল, তুমি আজকে বনে যাচ্ছ, আমি রাখবো না। বলে কেন? যুবরাজ হলে কি হবে? তুমি সুখে থাকতে পারবে। বলে সুখটা কেমন? এই যে আমরা বলি সুখেরও লাগিয়া ঘর মাঝি, পরে তো বললেন কবি কি অনলে পুরিয়া গেল। সুখটা কেমন? বললেন উত্তপ্ত চাটুতে ঠান্ডা জল লাগলে চড়বড় চড়বড় করে শব্দ হয়, কতক্ষণ হয়, হয়ে তারপর ওটা নিয়ে যায়। জীবের সুখ হচ্ছে ঠিক, এই জন্য তুমি এত বলছেন পদ্মপাতার উপরে হাওয়া যখন দেয়, জলটা পড়ে স্ফটিকের মতো দুলতে শুরু করে, আবার একটা হাওয়া আসবে, জলটা শুকিয়ে যাবে। সুখ হচ্ছে ওই পদ্মপাতার উপর ওই জলে। এই যে ন্যায়পরায়ণতা, ধর্মপরায়ণতা, তার বাগ্মিতা এবং আত্মত্যাগ শ্লাঘা বর্জিত বাল্মীকি বলছে। যে ত্যাগ করে কত বলি, আমি এই দিলাম, ওই করলাম, সেই করলাম। তিনি তার রাজত্বটাই ত্যাগ করে চলে যাচ্ছেন, কিন্তু তার জন্য লোককে বলছে না আমি ত্যাগ করলাম, এটা তো আমার কর্তব্য, বাবা বলেছে আমি চলে যাচ্ছি, আমি ছেড়ে দিলাম। এটা কোনোদিন কি হচ্ছে? শ্লাঘাবর্জিত ত্যাগই ভাটাটা বাবা বাল্মীকি জিনিস করছে। এই রামচন্দ্রকে নিয়ে সমস্ত আলোচনা। রামচন্দ্র কোন বংশে আসেন? ঐতিহাসিকত্ব হাজার হাজার বছরে রামচন্দ্র সূর্য বংশ, কৃষ্ণচন্দ্র চন্দ্রবংশ। ভাগবতের নবম স্কন্ধে সূর্যবংশ এবং চন্দ্রবংশ নিয়ে বিস্তর আলোচনা। একটু গীতাতে যাব, গীতাতে ফ্ল্যাশব্যাক। যখন জ্ঞানযোগ বলা হচ্ছে চতুর্থ অধ্যায় ভগবান বললেন কি, আমি বিবস্বানকে বলেছিলাম। বিবস্বান মানে সূর্যদেব। সূর্যদেব বলেছিলেন মনুকে, মনু বলেছিলেন ইক্ষাকে। যাচ্ছে বিবস্বান মানে সূর্য, সূর্য বলেছে মনু, মনু বলতে গেছে সূর্য থেকে আসছে। এই যে মনু, মনু একটা পোস্ট। এই মনু হচ্ছে বৈবস্বাত মনু, মানে বিবস্বানের পুত্র মনু, সূর্যপুত্র মনু। সূর্যপুত্র মনু, মনুর পুত্র হবে 10টি পুত্র হবে মনুর, বৈবস্বাত মনু। তাদের প্রথম পুত্র হচ্ছে ইক্ষাকু। এই ইক্ষাকু হচ্ছে মনু পর্যন্ত অন্তরিক্ষ রয়েছে, স্পেসে খেলা চলছে। ইক্ষাকু কিন্তু মর্তভূমিতে এসে রাজত্ব করতে শুরু করেছে। এই ইক্ষাকু হচ্ছে সূর্য বংশের প্রথম মানব, যে বংশে রামচন্দ্র আসবে। ইক্ষাকু, যার জন্যে যখন ভগবানের কাছে প্রার্থনা করা হলো বৈকুণ্ঠে, তখন বাল্মীকি লিখলেন যখন আবির্ভাব হচ্ছে, বলছেন চতুর্ভাগে ভাগ হয়ে ভগবান আসছেন। অর্ধভাগ হচ্ছে কৌশল্যা অজানায়াত রাম ইক্ষাকু নন্দন। ইক্ষাকু নন্দন, দশরথ নন্দন, ইক্ষাকু নন্দন তো নয়। কিন্তু পূর্বপুরুষের যদি মাহাত্ম্য থাকে, তাকে পূর্বপুরুষের পুত্র হিসেবেই ধরে নেওয়া যায়। তাই রঘুনন্দন তখনও বলা হচ্ছে না, বলছে ইক্ষাকু নন্দন। ভগবান কৃত্তিবাস করলেন, 4 অংশে জন্ম নিলেন না, 4 অংশে আবির্ভাব হইল না, হইল এরা ভাষা 4টি ভাগ, মানে রাম লক্ষ্মণ ভরত ইক্ষাকু। ইক্ষাকু কথা বলা হচ্ছে তার বেদের, ঋগ্বেদের 10ম মন্ত্র। তাহলে বেদের মধ্যে ইক্ষাকু লিখিত। তাহলে ওই যে সূর্য থেকে বৈবস্বত মনু, বৈবস্বত মনু থেকে ইক্ষাকু, সূর্য বংশ তৈরি হয়ে যায়। সেই জন্য রামের সূর্য বংশ। কেন সূর্য বংশ? অরিজিন থেকে রামের সঙ্গ চলছে, যেখানে ভগবান স্বয়ং রামচন্দ্র হয়ে আসছে। ইক্ষাকুকে না বুঝতে হবে না। ইক্ষাকু ভীষণ প্রতাপ, এবং ন্যায়পরায়ণ রাজা।
বারবার ইক্ষাকে বলা হচ্ছে তার পরবর্তী মান্ধাতা। আমরা বলি না মান্ধাতার আমলে কথা বলিস না, প্লিজ মান্ধাতা। এই সূর্য বংশে মান্ধাতা। সূর্য বংশ আলোকিত বংশ, সেখানে নভাগ রয়েছে, মহারাজ অম্বরীশ রয়েছে। অম্বরীশের কথা ভাগবতী বিশদভাবে বলতে, প্রত্যেকে হচ্ছে এরা সূর্য। করতে করতে জীবনাশ্ব মহারাজ সগর, যেখানে সাগরের 60,000 বর্ষ হয়ে যাওয়ার কথা, ভগীরথ আসছে, সগর থাকছে, অংশুমান থাকছে, দিলীপ থাকছে, দশরথের বাবা অজ, দশরথ করে রামচন্দ্র, বিরাট চলছে, সম্পূর্ণ হয়ে গেল এটা সূর্য। এর থেকে প্রাচীনতম বংশ আর উল্লেখ করা যাচ্ছে না। প্যারালাল উল্লেখ হবে চন্দ্রবংশ, যেখানে কৃষ্ণচন্দ্র এবং পাণ্ডবরাও বেসিক্যালি চন্দ্রবংশেরই। মহারাজ যজাতি দিয়ে মহাভারত শুরু হবে, যজাতির বংশ হয়ে যাবে চন্দ্র, ইক্ষাকুর বংশ হয়ে যাবে সূর্য বংশ, কারণ সূর্য তার গ্র্যান্ডফাদার। সূর্য বৈবর্ষতম এই পরম্পরাতে গীতায় বললেন এদেরকে আমি বলেছিলাম। কেন ইক্ষাকু বললেন? কারণ ইক্ষাকু ছিলেন ব্রহ্মবিদ পুরুষ। এই ব্রহ্মবিদ পুরুষ বলছেন কিরকম হবে, তিনি তো রাজা, অযোধ্যায় যখন শাসন করছে। ইক্ষাকু মানে কিছু করা, ইক্ষাকু মানে হচ্ছে জবের কণার ব্যাপার আছে। কারণ সেই সময় যখন আর্যাবর্তের এলিয়ান্সরা এসছে, আমাদের তো বলা হয় এসছে, এটা ভিড়, এখন বলছে না এখানে ছিল, এটাও বলছে। কিন্তু তারপর আর্যাবর্তে যখন আর্যরা আসছে, ইক্ষাকু অলরেডি এখানে ছিল। এই সময় তারা আর কিছু চাষ করতে পারতো না, তারা জব চাষ, এই জব চাষের থেকে ইক্ষাকুর নামটা জুড়ে যাচ্ছে। হি ওয়াজ এক্সপার্ট ইন দিস ভ্যারাইটি অফ এগ্রিকালচার, তার কিংডম। এবং ওই জন্য জবের, আমাদের যে গয়াতে পিণ্ড দেওয়া হয়, আমাদের এখানে চালের পিণ্ড দেওয়া হয়, ব্রাহ্মণের ভাগ দিয়ে হয়, কিন্তু গয়ার পিণ্ড তার জব। ওই বেল্টে জবটা এবং জব থেকে বাড়ি যে গুঁড়ো, সবটাই কিন্তু ওই সেক্টরের মধ্যে কিন্তু ইক্ষাকু কিন্তু তাদের হাজার হাজার বছরের ঋগ্বেদের দশম মণ্ডলের পঞ্চম সূক্তের মধ্যে থেকে আমরা এই রাজন্যবর্গের মধ্যে দিয়ে রাম আসছেন, তার ঐতিহাসিকতা এতটা। আর চন্দ্রবংশে চলে একটু বলি এদিকে, এই সূর্যবংশের মধ্যে রঘু এসছে অনেক আগে, কিন্তু রঘুর অনেক গুণ আছে বলে রামচন্দ্রকে রাঘব বলা হচ্ছে। রাঘব তাহলে রঘুপতি, রঘুকুলেরই পতি। রাঘব হচ্ছে সমাস, এই গ্রামার করলে হবে রঘু প্লাস অম প্রত্যয় হচ্ছে পুত্রা, মানে রঘুর বংশের পুত্র রাঘব, পাণ্ডুর বংশের পুত্র পাণ্ডু অন পাণ্ডব, কুরুর বংশের পুত্র কৌরব। তাই যুধিষ্ঠিরা কিন্তু একদিক থেকে কৌরব, পরে ভাগ হয়ে পাণ্ডব হয়েছে, অরিজিনে কিন্তু কৌরব। তাহলে রাঘব, পাণ্ডব, কৌরব, বিষ্ণুর পুত্র, বিষ্ণু ভক্ত যারা, বিষ্ণু অন যদুর বংশ, যদু অন এই গ্রামারটা আমি ধরিয়ে দিই যে এইভাবে জিনিসটা আসে। তাহলে পরম্পরাটা মারাত্মক, সেটা সাধারণ মানুষের পক্ষে জানা বোঝা সম্ভব না। কারণ এটা তো আমাদের শিক্ষক হিসেবে দুঃখ এবং ব্যর্থতা, আমরা কাউকে কিছু শেখাতে পারিনি, আর তারা কেউ শিখতে চায় না। ওই যে বললাম, রান্না করে তারা রোজ যদি পিজা খেয়ে বাড়ি ফেরে, তাহলে বাড়ির পটলের দোরমা, সুন্দর কফি, সুন্দর কচুরি, এর ওটাই বুঝবে না। তারা তো পিজা খেয়ে রাস্তা থেকে এসছে, তারা যে মাকে খেলে যে বানিয়েছে, তাহলে এই জিনিস আমাদের পরম্পরার আলোচনা। এইটা হওয়ার পর কি আর তখন মনে হচ্ছে যে রামচন্দ্র একেবারে আকাশ থেকে উঠে এলো? আমাদের আদি পরম্পরার মধ্যে রঘুবংশ রয়েছে, রঘুপতি, রঘুবংশ, রঘুনন্দন। যেমন ইক্ষাকু নন্দন, ওই পূর্বপুরুষের নাম ধরে নন্দন এলো, যদি উনি দশরথ নন্দন, যশোদানন্দন, কৃষ্ণ হচ্ছেন। কিন্তু এখানে বংশের শিরোমণি ইক্ষাকু নন্দন এবং জয় রঘুনন্দন, জয় রাজা রঘুনন্দন। এইভাবে পূর্বপুরুষের নাম দিয়ে তাদের শ্রেষ্ঠত্বকে জুড়ে দিয়ে তাকে পুত্র হিসেবে, বংশের পুত্র হিসেবে দেখা হচ্ছে। এই রামগুণ অনন্ত অসুবিধা নেই। আচ্ছা, পিণ্ডদান যখন বললেন, রামচন্দ্রের একটা ছোট্ট প্রসঙ্গ বলি। যখন রামচন্দ্র বনবাসে গেছেন, তখন তো দশরথ চলে গেলেন, অলন্ত সব দল বল নিয়ে রামকে ফেরত আনতে গেছিল।
লক্ষ্মণ ভেবেছিল যারা মারতে এসছে, তাই যুদ্ধ করতে চেয়েছিল, আর বললেন না না, ও আমার কাছে আসছে। রাম তো শান্ত চরিত, শান্তম শাশ্বতম অপ্রময়ম অনাগম নির্বাণ শান্তিপ্রদম। সুন্দরকাণ্ডে রামকে ধ্যান করা হচ্ছে, শান্তম শাশ্বতম অপ্রময়ম করে পরপর ভূমি লোকে বাজে, নির্বাণ শান্তিপ্রদম, তিনি শান্তি দান করেন, মোক্ষ দান করেন। সুন্দরকাণ্ডে এইভাবে তার ধ্যান করা হয়েছে, তাই শান্ত। আবার ভগবান শ্রীহরিও শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশ, শান্তাকারম, শান্ত মূর্তি। ভরতষি বলছে দেখো বাবা তো চলে গেছে, তোমাকে তারা একটা পিণ্ডদান শ্রাদ্ধ জাতীয় কিছু করতে হয়, আমি সব জিনিসপত্র নিয়ে এসেছি, তুমি সেটাকে করো, মানে রাজকীয় ভাবে তুমি বনের মধ্যে বাবাকে এগুলো করো। বলছে দেখো তখন বলো তার যে সহনশীল শান্ত সর্ববৈরাগ্যময় চরিত্র, আমি তো রাজপ্রাসাদ ছেড়ে এসেছি, অলঙ্কারে ত্যাগ করেছি, বাকল পড়ে আছি, আমার রাজপ্রাসাদের সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই, কারণ আমি এখন বনবাসী। তাহলে যে বনবাসী তার বনবাসে যা ক্ষমতা তাই দিয়ে সে কাজ করবে। আমার তোমার আনা ওই রাজকোষের জিনিস আমার কোনো দরকার নেই, কারণ আমি তো ছেড়ে এসেছি, আমি তো ভলান্টিয়ার। এত কথা থেকে বলা হয়নি কৈকিক বলি সব ছেড়ে যাও, কিন্তু সে বলছে তাকে ছেড়েছে যখন ছেড়ে দিই, এই যে বৈরাগ্য, তাহলে তুমি কি করবে? রামায়ণ বলছে ইঙ্গুদি, ওই ঘরে গাছ ছিল, বনরাজি তো ইঙ্গুদি ফল বলছে, এটা কিরকম ফল জানি না, সরিষা জাতীয়, হ্যাঁ ইঙ্গুদি ফল বলছে, সেইটা তারা খেত, জানি না ইঙ্গুদি ফল একটু দেখবে না। আপনার তো সাবজেক্ট কিছুটা কাঁচা কি করে খাবেন, তাহলে নিশ্চয়ই ফলের একটা ব্যাপার কিছু আছে। ইঙ্গুদি ফল খেতে উনি ইঙ্গুদি ফল পেরেছে, আর তার সঙ্গে বদ্রি ফল পেরেছে, মানে কুল। ওই ইঙ্গুদি ফল এবং বদ্রি ফল মানে কুল দুটোকে মিশিয়ে চটকে সেইটা দিয়ে পিণ্ড, তাহলে সেখানে চালও নেই, জবও নেই, কিছুই নেই। মানে তোমার, তারা মানে কি শিক্ষা দিচ্ছে তোমার পরিস্থিতিতে যেটা সম্ভব তুমি সেইটা দিয়েই করবে, ভগবানের চোখে সেটাই গ্রহণযোগ্যতা। কারণ স্বয়ং নররূপী নারায়ণ সেটা করে জগৎবাসীকে দেখালেন যে কি করবো আমার নেই, নেই বলে দুঃখ করো না, যা আছে অন্তর থেকে তুমি সেটাকে দাও। যে কারণে কৃষ্ণ যখন দৌত্য ব্যর্থ করে বিদুরের কাছে গেছে, কি খাবো সেটা কৃত্তিবাসে কাশিরাম দাস করেছেন যে কলা ছাড়িয়ে বিদুরের গৃহিণী কলাটা হাতে রেখেছেন আর খোসাটা দিয়েছেন, কৃষ্ণচন্দ্র খোসাটাই চিবিয়ে ভগবান বলছেন পত্রং পুষ্পম ফলন্ত যোগে ভক্তা প্রযোজ্য, আমাকে পত্র পুষ্প ফল জল যে ভক্তির সঙ্গে দেয় অস্নামি প্রজতা, আমি সেটাকে যত্নের সঙ্গে সেটা। তাহলে সেই চরিত্র ভগবান রামচন্দ্র মানুষ হয়ে সব করছেন, কিন্তু তার মধ্যে থেকে জীবন চালানোর পদ্ধতিটাকে দেখাচ্ছেন এবং লীলায়িত অবস্থায় মনুষ্য চরিত্রে যা যা হয় সেইভাবেই কথাবার্তাও কিন্তু বলছে, কিন্তু তার মহত্তত্ত্বটা আস্তে আস্তে বেরোচ্ছে। ছোট্ট একটা প্রসঙ্গে চলে যাই, লাভ দিয়ে খেজুর যেন আমাদের মাখছে ওরা, হ্যাঁ এটা একটা ফলের মধ্যে যাবে, কারণ উনি খাচ্ছে ওটা কাঁচা found in dry regions of India and Africa, is known for its large fruit, which has been used traditionally for centuries. ওই হবে, কিন্তু এটা আরো কিছু হতে পারে, দিকটাও তো আফ্রিকা তো নয়, এটা তখন চিত্রকূটের দিকে রয়েছে, ওই সব দিকে রয়েছে আর কি। যাই হোক, একটা পদ্ধতি পেলাম আমরা যে এইভাবে যা আছে তাই দিয়ে তুমি শিখতে পারো। রামচন্দ্রের সময় তো এগিয়ে যাচ্ছে অনেক, যখন সভাতে তিনি রয়েছেন, মানে বনবাসের ফেরত তাকে নিয়ে বসে আছেন, সেইরকম অবস্থায় আলোচনা হচ্ছে। বনবাস তার পরে প্রসঙ্গ যাবে, পরে আলোচনা। একটি পেঁচা এবং একটি শকুন, উলুপ এবং গৃধ, মানে একটি পেঁচা একটি শকুন ঝগড়া করতে করতে রাজসভায় এসছে। আর আমাদের শাস্ত্রীয় উপস্থাপনাটা সুবিধে বা প্রসঙ্গ, অ্যানিমেলরা কথা বলতে পারে, সেটা রাজা বুঝতে পারছে, তারা কথা বলছে, কারণ সত্যিকারে পাখির ডাক আমরা কি বুঝবো, কিন্তু ওখানে কথা বলছে। ওদের একটা গৃহ বিবাদ হয়েছে, পেঁচা তো রাত্রিবেলা বেরোয়, দিনে পারে না, দিনে যখন ঘুমার শকুন এসে ওর ওপর অত্যাচার করে, ওর বাসাটাকে ফেলে দিতে চায়, ওর বাসাটা দখল করতে চায়। সেই জন্য শকুন আর পেঁচা বিবাদ করবার, বিবাদ দর্শনের জন্য রাজসভা বলে কিনা আমার জায়গা, পেঁচা বলেছে আমার জায়গাকে ওরা আমার উৎখাতের প্রসঙ্গ। তাহলে কি
গৃহ কি করছে, শকুন কি করছে, জবরদখল করছে। তাহলে একটা হচ্ছে আমার থাকার ব্যাপার, একটা হচ্ছে জবরদখল করার প্রবণতা। দুজনেই যুক্তি দিচ্ছে, রামচন্দ্র শুনছে। কিন্তু শেষকালে বললেন যে তোমাদের কথা শুনেছি, তোমাদের মতো তোমরা বলো, যেমন উকিলের বাদী বিবাদীর আলোচনা হয়, এই জায়গাটা কিন্তু পেচকের। তুমি জায়গাটা ছেড়ে দাও, তুমি অনেক ঘুরতে পারো, প্রচুর গাছ আছে, চলে যাও, এই জায়গাটায় পেচক। মানে পেচক একটু দুর্বল, রাত্রিরে যারা দেখতে পায় না, দেখতে ছোট, উকুনের মতো মারামারি করতে পারবে না, তাকে এই জায়গাটা ছেড়ে দেয়। আগ্রাসনের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা, সেটাও আজ সবার মধ্যে রামচন্দ্র। তাই রামের প্রসঙ্গ সহজে শেষ করা যাবে না। মানে এ অনন্ত ওনার এক একটা দিক নিয়ে সেখানে বালিবধ হতে পারে, সীতার বনবাসও হতে পারে, বাল্মীকি কি করতে চাইছেন সেটা হতে পারে। কিন্তু এটা বলা দরকার যে আমি তো রামচন্দ্রকে নিয়ে কিছু জানি না, বাল্মীকি বলেছেন নারদকে, বলে তোমায় জানতে হবে না, তোমার মধ্যে স্ফুরিত হবে, আর তুমি যা লিখবে সেইটা ওখানে হবে। তাই রাম না হতে রামায়ণ। বাল্মীকি মনুষ্য চরিত্র নিয়ে লিখছেন, কিন্তু স্বয়ং শ্রীহরি তিনি বৈকুণ্ঠের নারায়ণ। তাই তিনি মনুষ্য চরিত্র লিখতে লিখতে এই মনুষ্য স্বভাবটাও রামচন্দ্রের মধ্যে বহু জায়গায় দেখাচ্ছে। সেইখানে বিলায়িত ভগবান নয়, মনুষ্য চরিত্র, তাকে সেটা পালন করছে। এবং যখন বনবাস থেকে ফিরে এলেন, বনবাস থেকে ফিরে আসার পর অষ্টাবক্র, বশিষ্ঠ, বিশ্বামিত্র ইত্যাদি যে ঋষিবৃন্দ, তারা রামচন্দ্রের সময় শপথ গ্রহণ করাতে এলেন। আমাদের যেমন বোধ হয় রাষ্ট্রপতি করায়, একই জিনিস। সেখানে প্রায়োরিটি দেওয়া হলো তুমি রাজধর্ম পালন করবে, রাজধর্মে প্রজা হচ্ছে সর্বস্ব, প্রজা সুখ, প্রজা রঞ্জন, এইটা থেকে তুমি কোনোদিন বঞ্চিত হবে না। রামচন্দ্র বললেন তাতে যদি আমার ভাইকে ত্যাগ করতে হয় ভাইকে ত্যাগ করবো, যদি স্ত্রীকে ত্যাগ করতে হয় স্ত্রীকে ত্যাগ করবো। শপথের মধ্যে কিন্তু এটা হয়ে গেল। সেই জন্য কৌটিল্য তার অর্থশাস্ত্রের মধ্যে বলছেন রাজধর্ম কি, প্রজা সুখে রাজা সুখী, প্রজা হিতে রাজা হিতম। প্রজার সুখে রাজার সুখ, প্রজার হিত হলে রাজার হিত, সেইটাই রাজধর্ম হয়ে রামচন্দ্রের চলে গেল। এবং এই রাজধর্মের মধ্যে রাবণের কাছে গিয়ে কৃত্তিবাস করেছেন। রাবণ মারা যাওয়ার পর প্রাণ আছে ধরাশায়ী, রামচন্দ্র তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে যাচ্ছেন। তুমি বিশ্ববাপী পুত্র, তোমার অনেক গুণ আছে, তুমি ভুল করেছিলে, তাহলেও আমি তোমার কাছে আসছি। এবং কানাডা কেরালার ওই দিকে রামায়ণ, তাতে ওই শেষ অবস্থায় রাবণকে বলা হচ্ছে তুমি কেন করলে, তুমি তো জানতে তুমি বিশ্ববাপুত্র, শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, গুণের কোনো শেষ নেই, এটা তেমন করলে। বলে না হলে পুরুষোত্তম ভগবানের চরণটা প্রত্যক্ষ আমি দর্শন করতাম, জন্ম জন্ম কেটে গেলে তাকে দেখা যায় না, আমি সেইটা পাবো বলেই আজ এই কাণ্ড করেছি, কিন্তু সীতাকে আমি স্পর্শ করি। এই যে কনফ্লিক্ট, নাট্যদ্বন্দ্ব একজন দেখাচ্ছে, এগুলো অসাধারণ। সাধারণ মানুষ এগুলো বোঝানো যায় না, কারণ তারা শুনতেই চায় না। তাই একটা ছোট্ট তোমার অনুরোধে এটা করলাম, এটা হচ্ছে সারা রামায়ণে রামচরিত্রে একটা ট্রেলার দেখা। এবার বিশ্লেষণ শুরু হলে শুধু রাম কথা বলেই পরপর সিরিজ। এবং আরেকটুও বলে রাখছি, অগস্ত্যমুনির আশ্রমে প্রয়াগে উনি যাচ্ছেন, সেখানে অগস্ত্যমুনির কাছে কি শুনছেন, ওইখানে রাবণের কথা অগস্ত্য বর্ণনা করছেন, মানে লঙ্কা ফেরত, যে আর শত্রুকে মেরে এসেছি, রাবণের গুণমনা অগস্ত্য বর্ণনা করছেন। বিশ্ববার পুত্র, মহাশক্তিশালী, বেদজ্ঞ ব্রাহ্মণ, তিনি বসে বসে মাটিতে বসে রাবণের গুণকথা শুনছে। কি ধৈর্য! শত্রুও যদি গুণ থাকে তাকে নানা বলে বের করে দেওয়া যায় না, তাও শোনার যোগ্য, তার থেকেও শেখা। সেই কারণেই রামচন্দ্র রাবণের সঙ্গে দেখা করতে গেছিলেন। যেমন সরসজ্জার পাশে বিশ্বের কাছে এসেছিলেন কৃষ্ণ সমেত পাণ্ডবরা। তোমার এই সাদা চুলের অনেক দাম, এই পক্ষকেশের যে অভিজ্ঞতা সেইটা। বলছে পক্ষকেশ মানে, বলছেন 80 বছর বয়স হয়ে গেছে, বলছে মাই এজ ইজ 16 and my experience is for 64 years. My age is 16, মনে আমি 16 বছরেরই যুবক, বাকি 64 বছর হচ্ছে আমার জীবনের। তার কাছে মাথা নিচু করাটাও নররূপী নারায়ণ শেখাচ্ছে সমস্ত সিনিয়র সিটিজেনদের।
যত্ন করো, দেখো, সম্মান করো, নাহলে রাম রাজত্ব যে কনসেপ্ট তাতে যেতে পারলাম না। রাম রাজত্ব এই রাম রাজত্ব পরের আলোচনায় থাকবে, আজকে এখানেই শেষ করি। এর বন্ধ করে দাও, আমরা কথাই রাম যখন